সারা দেশের তফসিলি উপজাতি সম্প্রদায়ের জন্য সামগ্রিক এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গত বছরের তুলনায় এবছর 45.79% বাজেট বৃদ্ধি করা হয়েছে। 2024-25 সালে বরাদ্দ ছিল 10,02,37,000 কোটি টাকা, আর এবছর 2025-26 সালে বরাদ্দ হয়েছে 14,09,25,000 কোটি টাকা। এই বাজেট বরাদ্দের অংশীদার রাজ্যের নৃগোষ্ঠী অংশ জনগণ। রাজ্যের জনজাতিদের উন্নয়ন ছাড়া এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং উন্নত ত্রিপুরার নির্মাণ সম্ভব নয়। তাই সেই দিশাতেই কাজ করে চলেছে সরকার, বলছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তারপরও নৃগোষ্ঠীদের উন্নয়ন নিয়ে এত দাবি, অভিযোগ, অসন্তোষ কেন? দেশ স্বাধীন হবার 77 বছর পরেও কেন নৃগোষ্ঠীদের উন্নয়নের জন্য নরমে গরমে হুঁশিয়ারি দেওয়া হয়? বিশেষজ্ঞরা বলেন, সমষ্টিগত যে কোনো দাবি উঠলে সে দাবি পূরণ করা যাক বা না যাক তা নিয়ে রাজনীতি করা নাকি অনেক সহজ। আমরা দেখেছি এ রাজ্যে যখনই নির্বাচনের কোনো হাওয়া উড়ে আসে, সেই হাওয়াতে উন্নয়নের ইস্যু তুলে কোনো নৃগোষ্ঠীদের চোখে ধুলো ওড়ানোর চেষ্টা হয়। কেন উপজাতিদের সবচেয়ে বেশি উন্নয়ন করেছে বলে দাবি করে, কেউ আবার আদিবাসীদের জন্য এডিসি গঠন থেকে শুরু করে বিধানসভায় আসন বাড়ানোর দাবি করে। কেউ বলে তাদের আমলেই জনজাতিদের কল্যাণে বহু সরকারি প্রকল্প চালু করা হয়েছে। আবার কেউ চুক্তির মাধ্যমে ত্রিপ্রাতাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবার দাবি করে। এত যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে কেন এখনো আলাদা রাজ্যের দাবি করা হয়? আর যদি সত্যি উন্নয়ন না হয়ে থাকে, তাহলে তা কেন হলো না এবং কিভাবে সম্ভব হবে? চলুন আজ একটু ভিন্নভাবে দেখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নৃগোষ্ঠীদের সামরিক এবং একদম সামগ্রিক উন্নয়নে অন্তরায় কোথায়, সেই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট লেখক এবং সাহিত্যিক গবেষক বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট সমাজকর্মী কিরিট কিশোর দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তবে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজ, আপনাদের কাছে আজ আমরা মতামত জানতে চাইব। আপনাদের মতামত জানতে চাইব, কেন আজও জনজাতিদের সামগ্রিক উন্নয়ন সম্ভব হলো না? কমেন্ট করে অবশ্যই আপনারা আজ আমাদের জানাতে পারেন। আপনার কাছে আসি কিরিট বাবু। প্রথমে, বর্তমানে রাজ্যের নৃগোষ্ঠীদের অংশের জনগণরা কেমন আছে বলে আপনারা দেখছেন, আপনি দেখছেন? ধন্যবাদ দীপেন বাবু, সকলকে নমস্কার যারা দেখছেন এবং শুনছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি একজন আদিবাসী, যেটা ইংরেজিতে বলে ইন্ডিজিনাস। আমার চোখে কানে যা শুনে আসলাম, চোখে এখন দেখছি, এবং আমরা প্র্যাকটিক্যালি যে অভিজ্ঞতায় আমি যা বুঝি, উন্নয়ন কেন হলো না, বা যতটুক আশা ছিল এখনও সেই আশা পূর্ণ কেন হয় না। তবে একটা কথা আমি আবার কিছু টানি ইতিহাসটা। দশরথ দেববর্মা 27 ডিসেম্বর 1945 সুধননাথ, হেমন্ত, অগৌর, দশরথ, বীরেন দত্ত, নীলমণি দেববর্মা, অনেক আরও তাদের সাথে তদানীন্তনকালে যারা কিছু বুঝে জানে, কিছু শিক্ষিত, তারা দেখলো যে ত্রিপুরা ছাড়া অনেক অসুবিধে আছে লেখাপড়া। সে জনশিক্ষা আন্দোলন তারা শুরু করেছিলেন। আচ্ছা, 27 ডিসেম্বর 1945 দুর্গা চৌধুরী একটা পাড়াতে মিটিংটা হয়েছিল, এখন জিরোনিয়ার কাছাকাছি। তাদের পারপাস ছিল সাপোর্ট এডুকেশন, শিক্ষা না থাকলে উন্নতি হবে না। হ্যাঁ, সত্যি তারা 488 স্কুল শুরু করলেন আমাদের যে আদিবাসী গোষ্ঠীকে উন্নতি করার জন্য রাজ আমালে। ওই 488 স্কুলের মধ্যে তখন বীর বিক্রম মহারাজ নিজেই 300টা স্কুল উনি রিকগনাইজ করলেন। কিছু টিচারদের
এবং স্টুডেন্টের স্কলারশিপ উনি স্যাংশন করে দিলেন। তখন আবার পরে 1950-51-তে বেশিরভাগ স্কুল কিন্তু গভর্নমেন্ট দ্বারা রিকগনাইজ হয়ে গেছে। আর মানুষের কাছে ভালো মন্দ খবর দিবার জন্য একটা ফার্স্ট ককবরক ম্যাগাজিনও লেখা হয়েছে, কতাল কথমা, 1954 সুধন্য দেববর্মা লিখেছিলেন। আচ্ছা। এই সমস্ত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ত্রিপ্রাসাদের উন্নয়ন, সব দিক থেকে যারা বুঝাইয়া সুজাইয়া কাজের মাধ্যমে জ্ঞান দিয়ে উন্নতি করার লক্ষ্যে। কিন্তু আজকে যা দেখলাম কিছুটা হয়েছে, হয় না এমন না, তবে সেটা সন্তুষ্ট না। আবার 1967-তে ত্রিপুরা উপজেলা যুব সমিতি আবার শুরু করলেন 4টা বিষয় নিয়ে, দাবি নিয়ে। এর মধ্যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, হয়তো ককবরক ল্যান্ড রেস্টোরেশন বা রুস্টার মেনটেন ইত্যাদি ইত্যাদি। হয়তো 17 বছর পরে ত্রিপুরা উপজেলা যুব সমিতি তাদের দাবি দেওয়ার মাধ্যমে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন্ট্রোডিউস হয়ে গেল ইন্দিরা গান্ধীর আমলে, কংগ্রেসের আমলে। কিন্তু এখন এরপরেও কিন্তু উন্নতি হয় না, ঠিকভাবে হয় না। ত্রিপুরা লেন না, জঙ্গলে গেলেন একদল, আরো মজবুত যেন আমরা আন্দোলন করতে পারি ত্রিপ্রাসাদের স্বার্থে উন্নতির জন্য। এটাও তো হলো না। কিন্তু এদেশি পাওয়ার পরেও আজকে 40 বছর পর গেছে না, এ দ্বারা হবে না, উন্নতি হয় না। এখন ত্রিপুরা লেন 2009-এ, এরপরে আস্তে আস্তে এখন গ্রেটার ত্রিপুরা লেন। কেন উন্নতি হয় না? ওইগুলি যদি পাই আমরা উন্নতি হব। এটাই ছিল উদ্দেশ্য, আন্দোলনের মুখ্য সংগ্রামের সমস্ত চিন্তা ভাবনা। এটাই হবে আমাদের পার্মানেন্ট কনস্টিটিউশনাল সলিউশন। এই যে শব্দগুলো আমরা শুনতে অভ্যাস হয়ে গেছি, কিন্তু এখনো আবার পালাবদল, স্টেপ বাই স্টেপ আমাদের ত্রিপুরাদের মধ্যেই লিডাররা জন্ম নেয়, 1 by 1 অবতার নিয়ে দাঁড়ায় মাঠে ময়দানে, বলে যে আমরা এটা করলে, এটা পাইলে আমরা উন্নতি হব। কিন্তু আমরা পাবলিকে কিন্তু সরল বিশ্বাস করি, সকল পিছনে আমরা থাকি, সমর্থন করি। কিন্তু এখানে আমার ব্যক্তিগত ধারণার মধ্যে যারা পলিটিক্স শব্দটা বের হয়েছে গ্রিক ভাষায়, পলিটিক্যাল অর্থ মিন্ট টু ডু দ্য ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ভিলেজ অ্যান্ড দ্য কান্ট্রি। এটা হলো পলিটিকা। এই পলিটিকা থেকে ইংরেজিতে এটা কিছু পলিটিক্স শব্দটা উন্নতির জন্য পলিটিক্স। এখন পলিটিক্স পার্টি এবং পলিটিশিয়ানরা কিন্তু হাফ বলবো আমি, হাফ মিথ্যা হাফ সত্য থাকে। সেখানে ফুল মিথ্যাও থাকে না, সত্যও থাকে না। কিন্তু যেটা ষোলনা যেটা বলে সেটা কিন্তু পাবলিক আমরা বিশ্বাস করি, তাদের সঙ্গে আমরা চলে যাই। কিন্তু শেষে আমরা দেখি না, হয় না। এখন এই যে হয় না, যে বাধা, হিন্ড্রেন্সটা আমি একটু তুলে ধরি। নাম্বার 1, পোর রোড কানেক্টিভিটি এখন কিন্তু ঠিকভাবে হয় নাই। ল্যাক অফ প্রপার রোড মেক্স ইট ডিফিকাল্ট টু অ্যাসেস মার্কেট, হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। ইভেন বাজারে যাবার জন্য মানুষ পায়ে হাঁটতে লাগে। ওকে, আমি কিরণ বাবু, আমি বলছি আমরা এই বিষয়গুলোতে আসবো, যে কোন কোন জায়গাগুলোতে উন্নয়ন হয়নি। বিভিন্ন সরকার আমরা দেখেছি আমাদের রাজ্যে, এবং কোন কোন সরকার কি কি দাবি করেছে বা কোন কোন রাজনৈতিক দল কি কি দাবি করছে, এগুলো সবাই রাজ্যবাসী সবাই জানে। এবং আমরা সেই বিষয়গুলোতে আসবো যে কোন কোন জায়গাগুলোতে আরও উন্নয়ন প্রয়োজন ছিল, উন্নয়ন হয়নি, সেগুলোতে আসবো। কিন্তু তার আগে বিকাশবাবুর মতামত আমরা জানবো এই বিষয়ে, যে এই মুহূর্তে যদি আমরা এক নজরে সামগ্রিকভাবে দেখি,
সার্বিকভাবে নৃগোষ্ঠী অংশের মানুষ এই রাজ্যের কেমন আছে বিকাশবাবু, আপনার মতামত জানবো। কিন্তু তার আগে একটা সংশোধনী অবশ্যই আমি করতে চাইবো অনুষ্ঠানে। শুরুতেই আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি যে তথ্য দিচ্ছিলাম আপনাদের বাজেটের তথ্য, আমি আরেকবার সেটা বলতে চাইবো যে 45.79% বাজেট বৃদ্ধি হয়েছে এবার, যে কেন্দ্রীয় বাজেট। গতবার অর্থাৎ 2024-25 সালে বরাদ্দ ছিল 10,237.33 কোটি টাকা। 10,237.33 কোটি টাকা ছিল গত বছরের বাজেট। আর এবছর অর্থাৎ 2025-26 সালে বরাদ্দ হয়েছে 14,925.81 কোটি টাকা। তো সেটা হচ্ছে সংশোধনী ছিল। বিকাশবাবু, এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার নজরে, আপনি আগরতলা শহরে থাকেন, কিন্তু আপনি বিভিন্ন কর্মসূত্রে বা আপনার আলোচনা হয় সবার সাথে, এবং কর্মসূত্রে আপনি বারবারই হয়তো গ্রাম পাহাড়ে যান। এখন কেমন আছে রাজ্যের নৃগোষ্ঠী অংশের মানুষ যখন আমরা বলছি, আমরা সবার কথা বলছি একসঙ্গে, গ্রাম পাহাড় শহর সমতল সব জায়গার কথা, কেমন আছে? ধন্যবাদ দীপেনবাবু। আর আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যারা শুনছি তাদের সবাইকে বলছি শুভ সন্ধ্যা। বাজেটের যে হাইক আপনি বললেন, 14,925.81 কোটি টাকা এবারকার বাজেট। ওকে, দেখতে তো ভালোই, কিন্তু সারা ভারতবর্ষে শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের যে পপুলেশন ইটস নিয়ার অ্যাবাউট 11 crore, নিয়ার অ্যাবাউট 11 crore। তো এর পার হেড পরিমাণ গিয়ে দাঁড়ায় 1422 টাকা। আচ্ছা, পার হেড। তো আমার প্রশ্ন হচ্ছে যে পার হেড 1422 টাকা দিয়ে কার কি কি উন্নয়ন করবে ইন টার্মস অফ মানি? ওকে, আর উন্নয়ন যে কথাটা, সেই উন্নয়ন কথাটার অর্থটা কি? কি দিয়ে আমি উন্নয়নটাকে মাপবো? এটা কি শুধুই রোড কানেক্টিভিটি? এটা কি শুধুই পার্মানেন্ট কিছু বিল্ডিং তোলা, নাকি কিছু চাকরি পাইয়ে দেওয়া, কর্মসংস্থান কিছু করা? তো উন্নতির মাপকাঠিটা কি হবে? আচ্ছা, এবার আমরা স্বাধীনতার পর থেকে ফ্রম 1947 টিল টুডে সারা ভারতবর্ষে শিডিউল ট্রাইব যেসব রাজ্যে ছড়িয়ে আছে, আমরা দেখব যে এর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি ছিল আনডিভাইডেড মধ্যপ্রদেশে, সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন ছিল। এরপরে তো আমরা পেয়ে গেলাম ছত্তিশগড় রাজ্য পেয়ে গেলাম, এরপর আমরা পেয়ে গেলাম ঝাড়খণ্ড রাজ্য পেয়ে গেলাম। এটা সারা ভারতের প্রেক্ষিতে করছে, সারা ভারতের প্রেক্ষিতে। এবার ঘটনাটা হচ্ছে যে এসটি পপুলেশন বেশি এই রাজ্যগুলো কখন গঠিত হলো, এবং ঝাড়খণ্ড আলাদা রাজ্যের দাবি কবে থেকে শুরু হয়েছিল? ইট ওয়াজ স্টার্টেড অ্যারাউন্ড 150 years ব্যাক। ঠিক আছে, এখন 100-150 বছর আগে যে আলাদা রাজ্যের দাবি যেটা তোলা হয়েছিল, সেটা বাস্তবায়িত হলো 150 বছর পরে। এবং বাস্তবায়িত কখন হলো? যখন তারা অলরেডি মার্জিনালাইজড হয়ে গেছে, তাদের জল জঙ্গল জমিনের অধিকার যখন হাত থেকে চলে গেছে, দেন দে গট দেয়ার স্টেটহুড। ছত্তিশগড়ের সেই অবস্থা। এইবার আমরা যদি ত্রিপুরা রাজ্যের কথা যদি ভাবি, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে 1949 সালে। তো সেখান থেকে তাদের পপুলেশনের পার্সেন্টেজ কমতে কমতে আজকে দাঁড়িয়ে এসেছে 31%। তাই তো? কিন্তু একেবারে
আপ টু ডেট ইয়ে তো আমাদের কাছে নেই, তথ্য তো আমাদের কাছে নেই। এই আমাদের এই সেন্সাস তো হয়নি হয়নি 2021 এর সেন্সাসটা 2011 সেন্সাসের 2000 এখন চলছে 2025 প্রতি 10 বছর পর পর একটা সেন্সাস আবার 2021 কোভিডের জন্য হয়নি, কোভিডের জন্য হয়নি। তো এবার যদি বলি যে উন্নয়নের মাপটা আমরা কি দিয়ে ধরবো, এখন হয়তো বলবেন যে ত্রিপুরাতে তো রুট কানেক্টিভিটি হয়ে গেছে অনেকগুলো জায়গাতে, বলবেন যে ত্রিপুরার যেখানে এসটি পপুলেশন একটু বেশি সেখানে শিক্ষাধিকার, সেখানে স্কুল রয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। হ্যাঁ, কাগজে পত্রে এসব কিছুই বলা যায়, কিন্তু যাদের জন্য আমরা উন্নয়ন উন্নয়ন বলে চিল্লাচিল্লি করছি তাদের অস্তিত্ব এখন কোথায়? ওকে, তাদের যে ঐতিহ্য, তাদের যে নিজস্ব পরিচয়, জমির উপর তাদের যে অধিকার, সে সমস্ত কিছু তো ছিনিয়ে নেওয়া হচ্ছে না। আপনি দেখুন, ভারতবর্ষ তৈরি হয়েছে কবে, কনস্টিটিউশনটা এসেছে কবে? 1947 স্বাধীন, 1950 সংবিধান পেয়েছে, 1950 আমরা সংবিধান পেলাম। এবার ফরেস্ট অ্যাক্ট কবে হয়েছে? 1960 হয়েছে, ত্রিপুরাতে লাগু হয়েছে 1960। এক কলমের খোঁচায় সারা ত্রিপুরা রাজ্যে যারা শিডিউল ট্রাইব যারা ছিল, আমাদের নামও তো পাল্টে পাল্টে যায়। কেউ বলে উপজাতি, কেউ বলে জনজাতি, কেউ বলে বনবাসী, মানে আদিবাসী বলুন, ট্রাইবাল বলুন, তিপ্রাসা বলুন, নিগোষ্ঠী বলুন, তো আমাদের নামের কোনো ঠাই ঠিকানা নেই। তো যে যখন যার তাদের মানে যে চোখে দেখে সেই চোখেই আমাদের নাম ফেলে দেয়। ঠিক আছে, তো এখন আমি যে কথাটা বলছি যে এই জঙ্গলের উপরে অধিকার, সে তো আমাদের হাজার হাজার বছর ধরে ছিল, হাজার হাজার বছর ধরে ছিল। তো 1960-তে এসে এক কলমের খোঁচায় আমরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেলাম। যে জায়গাটা জানতাম যে এটা আমার, এক কলমের খোঁচায় সেটা হয়ে গেল দেশের হয়ে গেল। আমি যেখান থেকে লাকড়ি মানে আমার রান্নার লাকড়ি কেটে আনতাম, আমি পারি না, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে আমাকে ধরে নিয়ে যায়, জেলে ঢুকিয়ে রেখে দেয়, আমার কুড়াল নিয়ে চলে যায়, দাও নিয়ে চলে যায়। সো দিজ আর দ্য ফ্যাক্টস। এবার আসুন শিক্ষার দিকে। শিক্ষার দিকে দেখুন 2020 এনইপিতে কি বলা হয়েছে? এনইপি 2020-তে বলা হয়েছে যে সারা ভারতবর্ষে সে যে কোনো ভাষাগোষ্ঠীর লোক হোক এবং সেই ভাষাগোষ্ঠীর পপুলেশন যাই থাকুক, সমস্ত ছেলে মেয়েদের অধিকার আছে তাদের মাতৃভাষায় শিক্ষা নেওয়ার জন্য, অন্তত পক্ষে ক্লাস 5 অবধি, এবং যেখানে সম্ভবপর সেখানে ক্লাস 8 অবধি। আমার প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরাতে তো এই সন্দেশ এসেছে 2020-তে, তাহলে এখন কত? 2025। তো এই 5 বছরে ত্রিপুরাতে যতগুলো ভাষাগোষ্ঠী আছে, আমি ত্রিপুরার ত্রিপুরাতে তো স্কুলে মানে বিদ্যালয় শিক্ষাতে তো এনইপি এখনো শুরু হয়নি। কেন শুরু হয়নি? এনইপি কি সম্পূর্ণভাবে এখন কলেজ স্তরে চালু হয়েছে? এনইপি কি এনইপি তো 2020 থেকে চালু হয়ে গেছে। ঠিক, মানে এটা ইমপ্লিমেন্টেশন করা হয়নি কেন? প্রশ্নটা সেই জায়গাতে। কারণ ত্রিপুরাতেও যে সরকার আছে, সেন্ট্রালও সেই সরকার আছে, এমন তো নয় যে দুটো স্টেটে দুরকম সরকার আছে, যেটা আমরা তামিলনাড়ুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বা কংগ্রেস শাসিত আরো কিছু রাজ্যে হ্যাঁ, এখানে তো ডাবল ইঞ্জিন সরকার চলছে। তো ন্যায়সঙ্গত ভাবে, খুব যুক্তিসঙ্গত ভাবে এই প্রশ্নটা তোলা যেতেই পারে যে ত্রিপুরা সরকার কি সেন্ট্রাল গভর্নমেন্টের কথাবার্তা শোনে না? এই প্রশ্নটা তোলা যেতেই পারে। হোয়াই দ্যাট হ্যাজ নট বিন ইমপ্লিমেন্টেড
5টা বছর পার হয়ে গেল, এবং আমি শুধু ককবরকের কথা বলছি না, এখানে ককবরক ভাষী যেমন আছে, মগ ভাষী আছে, চাকমা ভাষী আছে, তারপরে কবরু আছে, বিষ্ণুপ্রিয়া আছে, আরো আছে, হালাম আছে, রিয়াংদের ভাষা আছে, রিয়াংদের, ওনারাও দাবি করছেন যে ওনাদের একটা স্বয়ংসম্পূর্ণ একটা ভাষা আছে, কবরু ভাষা। এটা নিয়ে যদিও কিছুটা বিতর্ক আছে, আমি সেখানে যাব না। তো যেখানে সরকার বলছে, কেন্দ্রীয় সরকার বলছে যে সমস্ত ভাষা গোষ্ঠীর ছেলে মেয়েদের অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, এবং রাইট টু এডুকেশনের কথা বলা আছে, ঠিক আছে, কনস্টিটিউশন 351 এই কথাটা বলা হয়েছে, একদম পরিষ্কারভাবে বলা আছে। তাহলে সংবিধানে সংস্থান রাখা আছে, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার বলেছে, এরপরেও ত্রিপুরাতে কেন মাতৃভাষায় শিক্ষার অধিকার সেটাকে বাস্তবায়িত করা হচ্ছে? দিস ইজ এ কোয়েশ্চেন। ঠিক, এই প্রশ্ন বিগ কোয়েশ্চেন, এই বিগ কোয়েশ্চেন অবশ্যই আসবো আপনার কাছে আবার। আমি এই কোয়েশ্চেন অনেক বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন আজকের নয়, বহুদিনের প্রশ্ন। এখন কথা হচ্ছে যে দর্শক বন্ধুরা, 1949 সালের 15 অক্টোবর ভারতের সাথে যুক্ত হয় ত্রিপুরা, যেমনটা বলছিলেন বিকাশবাবু। 21 জানুয়ারি 1972 পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এডিসি গঠন করা হয় প্রায় 40 বছর। এত বছর পরেও নৃগোষ্ঠীদের সার্বিক উন্নয়ন সম্ভব হলো না কেন? শুধুই কি অর্থের অভাব, নাকি আন্তরিকতার অভাবও ছিল? কি মনে করেন আপনারা, কেন হলো না? তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর কিলবাবু রয়েছেন, কিলবাবু আপনি বলছিলেন যে বিভিন্ন সেগমেন্টের কথা বলছিলেন, রোড কানেক্টিভিটি আপনি শুরু করছিলেন। এখন যখন আমরা উন্নয়ন বলি, আমরা সামগ্রিক উন্নয়ন ভাবি, সমষ্টিগত উন্নয়ন, যেখানে এমন কিছু হবে যেগুলো গভর্নমেন্ট বিল্ডিং বলুন বা রোড কানেক্টিভিটি বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, স্কুল বিল্ডিং বলুন, যেগুলো আমরা সবাই মিলে ব্যবহার করব। আর আমার ব্যক্তিগত উন্নয়ন, যেখানে কর্মসংস্থান হবে, আমার বাড়ি ঘর, থাকার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এখন কথা হচ্ছে যে কোথায় কোথায় ঘাটতি রয়ে গেল, কোথায়, কি দেখছেন? ধন্যবাদ। আমি একটু স্মরণ করি 1990-তে, আচ্ছা, প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ছিলেন। বাজেট সেশনে উনি দাঁড়িয়ে একটা বাজেটের পক্ষে কথা বলছিলেন যে আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে কোটি মানুষের প্রতিনিধি হয়ে 100 টাকা যখন আমরা বাজেট করি, এই পার্লামেন্ট থেকে বের হয়ে টাকাটা ওই গ্রাম পঞ্চায়েত অবধি গিয়ে 90 পয়সা মানে সব ব্লক হয়ে যায়, 90 পয়সা। শুধু 10 পয়সা আমরা যাদের জন্য বাজেট করি, গ্রাস রুট বেনিফিশিয়ারি, তারা 10 পয়সা পায়। যার জন্য ভারতবর্ষ এখন আমরা যতটুক ভাবতেছি, করতেছি, চেষ্টা করতেছি উন্নতি করার জন্য, উন্নতি হয় না। এটা একটা আমি স্মরণ করে দিই। আজকে এই 2 তারিখ পত্রিকা আমি দেখলাম, আমাদের মাননীয় যে মিনিস্টার রতন বাবু স্বাধীনতার পরে গন্ডাছড়ায় রিমোট এলাকাতে ইলেকট্রিসিটি উদ্বোধন হইল। স্বাধীনতার পরে তারা এখন কারেন্ট পাইছে, এটা তো পত্রিকা বলছে, আমার কথা না। তাহলে উন্নয়নের জন্য চিন্তা করেন, বাজেট করেন, কেন স্বাধীনতার পরে আজকে স্বাধীনতা কতদিন, কত বছর? 77 বছর পর, এখন 77 বছরের পরে এই মাত্র আলো জ্বলছে। এটাই প্রমাণ। এখানে আরেকটা কথা আছে, ত্রিপুরাতে হাইডেল ইলেকট্রিক প্রজেক্ট যেখানে তৈরি হয়েছিল, গোমতী নদীর উপর বাঁধ তৈরি করা হয়েছিল, এবং গন্ডাছড়া ইজ অলসো ওয়ান অফ দ্য ইফেক্টেড এরিয়া। কিন্তু সেই গন্ডাছড়াতে ইলেকট্রিক লাইট আলো গিয়ে পৌঁছলো এত বছর পরে। এটা কি হাস্যকর নয়? ঠিক, মানে এখানেই প্রশ্ন আসে যে অর্থটাই কি শুধু একমাত্র অন্তরায়, না? আমি শেষ করি। তাই এই ওইটা যখন আমি শুনি, আর প্রত্যেকদিন মাঝে মধ্যে পত্রিকায় দেখি গিরিবাসীরা নাকি ওই টিলা থেকে জল যেটা বাইরে এসে সেটা ড্রেন করে, আর গরু ছাগল একসঙ্গে জল খায়, সেখানে কোয়াটের জল খায়। যেমন আমাদের বিশ্রামগঞ্জে উত্তর, দক্ষিণ পশ্চিম যে নলসর দিকে পাহাড়ি ভিতরে এই সমস্ত ঘটানুঘটি চলছে এখন। তো এখন যারা উন্নতির জন্য, উন্নয়নের জন্য চিন্তা করেন, নেতৃত্বরা বাজেট করেন,
আজকে কেন আমরা খবরে এইগুলো পাই, আমরা দেখতে পাই? আমি বিশ্রামগঞ্জ যে মাস্টার কামি সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তার মানে ডিএম অফিসের গড়ের পাশে আপনি এসে দেখবেন। আজকে আমি সেখানে 1994-তে আসলাম। ওয়াটার সাপ্লাই 1 ঘন্টার মধ্যে মনে হয় 2-3 কলস, 138 পরিবার সেখানে আছে। কি করবো নিরুপায়, পয়সাওয়ালা যারা চাকরি ছাড়তে, পোলাপান পড়াশোনা ছাড়তে আসে, তাই সাবমার্সি নিজের টাকা খরচ করে, আমার মনে হয় 5 থেকে 6 লাখ টাকা খরচ করছে আমাদের পাড়ার লোকেরা। এই বুগানটি এখন চলছে। তাহলে এখন যদি ডিএম এর ঘরের সামনে, অফিসের সামনে, মাস্টার পাড়ে যদি এই ঘটনা হয়, রিমোট এলাকায় কি ঘটছে, যার জন্য পত্রিকা হয়তো অনেক সময় পুষে না সেখানে, কিন্তু মাঝে মধ্যে আমরা খবর পাই। তাই এইখানে অন্তরায় কেন, আমি একটু কথা কিছু উল্লেখ করতে চাই। বড় ক্রিটিক দিলে একটা কথা, এর আগে আমি একটু দেখবো যে রাস্তার এই যে রোড পোর কানেক্টিভিটি, আমি ব্যাখ্যা দেব না। লিমিটেড ইলেকট্রিসিটি সাপ্লাই, গ্রামে যদি প্রত্যেক গ্রামে যাইতো, তাহলে কারেন্ট যখন থাকে অনেক বিজনেস ইকোনমিক ডেভেলপ করার সুযোগ আছে। পশুপালন করা, ডিম ফোটানোর জন্য বয়লের মধ্যে লাইট লাগে, এবং জল কিছু পেয়ে একটু কৃষি করার জন্য দৈনন্দিন জীবনে বিদ্যুৎ একদম দরকার, একদম দরকার। তারপর লিমিটেড অ্যাক্সেস টু এডুকেশন, আমাদের এই যে কিছু স্কুল আছে, ল্যাক অফ কোয়ালিফাইড টিচার্স, হিন্ডার সবচেয়ে এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টটা হইতেছে না। হেলথ কেয়ার এবং শর্টেজ, ইনএডিকুয়েট হেলথ কেয়ার ফ্যাসিলিটেড, গ্রামের মধ্যে মেডিকেল স্টাফ এফেক্ট হেলথ অ্যান্ড ওয়েলবিং। আর একটা সোশ্যাল ইনএডিকুইটি কিছু রয়ে গেছে এখানে, আমরা দেখতে পাই। এটা আমি ব্যাখ্যা দেব না। ইকোনমিক দিক দিয়ে লিমিটেড জব অপরচুনিটিস, আমাদের এই যে রুস্টার মেনটেন হইতেছে না পাহাড়ের মধ্যে, ত্রিপুরাদের মধ্যে, ফিউ জব অপরচুনিটিস অ্যান্ড ল্যাক অফ ইন্ডাস্ট্রিজ হিন্ডার ইকোনমিক্স গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর পভার্টি, ওয়াইড স্প্রেড পভার্টি, তারপরে ডিপেন্ডেন্ট অন সাবসিস্টেন্ট ফার্মিং, অনেক কিছু বিকল্প নানান রকমভাবে কিছু করতে হচ্ছে। পলিটিক্যাল লিমিটেড রিপ্রেজেন্টেশন রয়ে গেছে আমাদের এখানে, লিমিটেড রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন লিমিটেডের জন্য আমাদের সরকার ডিসিশন মেকিং যারা প্রসেস করে, এটা হিন্ডার হয়। কমিউনিটি এবিলিটি এবং অ্যাডভোকেট তাদের জন্য প্রয়োজন আছে, কারণ ওই লিমিটেড রিপ্রেজেন্টেটিভের জন্য। 2, corruption affect the distribution of resources and development initiative. এই যে করাপশনটা, দুর্নীতি, বাংলাতে বলে দুর্নীতি, আর ওই বড় ক্রিটিক যে এটা বলে আমলা, বাংলাতে বলে আমলা, ডিলে। যেমন বড় ক্রিটিক ডিলেজ হিন্ডার দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড ইনিশিয়েটিভ। এটা বাংলাতে কীভাবে বলবো, যে এই সমস্ত কারণে, লিমিটেডের কারণে আমাদের রিমোট এলাকায় উন্নতি আমরা দেখতে পাই না। যতটুক আশা হওয়ার কথা সেটা হয় না, সেটা হওয়া, যার জন্য এখন প্রত্যেকদিন সমস্যা বাড়তেছে। সেজন্য ওই ফাঁকে যারা পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিরা মাঠ তৈরি করার সুযোগ পায়, মানুষের সামনে একটু বক্তৃতা রাখার সুযোগ পায়। কারণ সমস্যা যদি জিয়ে রাখে, বাংলাদেশ জিয়ে রাখে না, সমস্যা যদি সব সমাধান হয়, তাহলে পলিটিক্যাল লিডার বা পলিটিক্স পার্টির কিন্তু কাজ নাই, হ্যাঁ কাজ নাই। সেজন্য ওইটাও কিন্তু পিছনে একটা মোটিভেটেড রেখে দেয় তারা, যারা পলিটিশিয়ানরা। কারণ সপ্তাহে ফিলে বলে তো আগামী দিনে তারা সরকার আসতে পারবে না। এটাই কিন্তু একটা মোটিভেটেড কারণে কিছু ডেভেলপমেন্টটা বাধা হয়ে রয়ে গেছে আমাদের মধ্যে। তা না হলে আজকে ত্রিপুরা ল্যান্ড, এই যে 1972-এ মারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা পেলাম, 1983-তে ফুল ষষ্ঠ তফসিল, তারা 1972-এ পেলেন মারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। কিন্তু তাদের মধ্যে আলাদা মারা ল্যান্ড ডিমান্ড এখনো শুনি নাই। চাকমা ডিস্ট্রিক্ট পাইলেও তারা 1972-এ, লাই ডিস্ট্রিক্ট তারাও 1973-এ। কই আমরা তো লাই গ্রেটার ল্যান্ড শুনি না, চাকমা ল্যান্ড আমরা শুনি না। কিন্তু আজকে 1983 জুনিয়র, তাদের তুলনায় আমরা জুনিয়র। কিন্তু এই অল্প বয়সে আমরা কেন তাড়াতাড়ি
গ্রেটার লেন বা লেন আলাদা কেন? এই বিকজ অফ দিস, এই জায়গাটা কেন কিসের জন্য হচ্ছে, মানে এই আচ্ছা। এই ডিলেটার জন্য, এই ডিলের জন্য। এই এটা ডিলের যদি জন্য। ইমিডিয়েট যদি অ্যাকশন হয়, কিছু যদি করে, আমার মনে হয় মানুষ চিলাচিলি করবে না, হয়রানি হবে না পাবলিক। আপনি গ্রামে আছেন, Okay. এই যে যেমন ইকোনমিক আমি বললাম বিশ্রামগঞ্জে এখন ভেজিটেবল ছাড়া আর কিচ্ছু না আমাদের ত্রিপুরা ছাড়া, কিন্তু লোন পায় না ব্যাংক থেকে, বিভিন্ন অফিসিয়াল ক্রাইটেরিয়া থাকে, কিন্তু কে সাহায্য করবে? লিডাররাও ঠিকভাবে আন্তরিকভাবে পাবলিকের জন্য অ্যাক্টিভলি তারা ইনভলভ হয় না, কিন্তু মাঠে ময়দানে দে আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি বিগ সাউন্ড দে আটার লাইক এনিথিং। ওকে, এইগুলোই আর কি, ঠিক। সাউন্ডটা শুধু পুষছে কিন্তু উন্নয়নটা পুষতে পারতেছে না। বিকাশ বাবু, আপনি কতটুকু এখানে সমর্থন করছেন এই কথাগুলোকে, বা এই যে যে কারণগুলো কিরণবাবু বললেন? এখানে আরেকটা জিনিস, লিমিটেড রিপ্রেজেন্টেটিভ কথা বলছেন, লিমিটেড রিপ্রেজেন্টেটিভ এবং কারাপশনের কথা বলেছেন এখন, বা বিউরোক্রেটিক ডিলের কথা উনি বলছেন। আপনি কতটুকু সমর্থন করছেন, বা এটার সঙ্গে আপনি আর কিছু অ্যাড করবেন কিনা? কেন না, এগুলো তো সম্ভব হচ্ছে আছেই, না? এগুলো তো আছে। একটা নেক্সাস সবসময় কাজ করে। পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে থাকে তাদের সদিচ্ছার একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এখন ওখান থেকে পার হয়ে যখন আসে, ওখান থেকে পার হয়ে যখন কোনো একটা ভালো কাজ ইমপ্লিমেন্টেশন করার যখন প্রশ্ন ওঠে, তখন ইমপ্লিমেন্টেশনটা কারা করে? সেটা প্রশাসন করে। প্রশাসনে কারা বসে আছে? আমি তো এরকম প্রচুর কেস দেখেছি যে বৈষ্ণবপুর গাঁও সভার ইলেকট্রিফিকেশনের জন্য টাকা এসেছে, এটা বাস্তব 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 কথা বলছি। বৈষ্ণবপুর একটা ট্রাইবাল ভিলেজ, ওখানে ইলেকট্রিফিকেশন হবে কোনো পার্টিকুলার একটা স্কিমের আন্ডারে, কিন্তু ইলেকট্রিক লাইন বসেছে সাবরুম শহরে। আচ্ছা, দিস ইজ হ্যাপেনিং। এখন ছামনুর জন্য একটা ব্যাংক ব্রাঞ্চ খোলা হবে, কিন্তু ব্রাঞ্চটা খুলেছে মনুতে গিয়ে। প্রচুর কেস আছে। আচ্ছা, বড়মোড়ার কোনো একটা প্রত্যন্ত জায়গাতে কোনো ব্যাংকের ব্রাঞ্চ খোলা হবে, সেটা খোলা হয়েছে মরচৌমনিতে। হচ্ছে তো, তার মানে কি, হোয়াট এভার ওয়ার্ক ইজ বিং ডান কাগজে পত্রে হচ্ছে। আচ্ছা, কাগজে পত্রে হচ্ছে। আপনি বলুন যে টোটালি ট্রাইবাল পপুলেটেড এরিয়াতে কটা পিএইচসি আছে, প্রাইমারি হেলথ সেন্টার কটা আছে বলুন আপনি? সারা ত্রিপুরাতে ইজ দেয়ার এনি? আপনি দুটো কি তিনটে পাবেন, এর বেশি না। ওকে, তার মানে এটা বলতে খুব খারাপ লাগে, যদি বাঙালি পপুলেটেড এরিয়া যদি না হয়, সেখানে কোনো ভালো স্কুল হবে না, সেখানে পিএইচসি হবে না। ওকে, ঠিক মানে আছে। এই বিকাশ বাবু, আমার তাহলে এখানে আমার হ্যাঁ। প্রশ্ন, এখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে ঠিক আছে আপনি যেটা বলছেন যে যেটা ছামনুতে হওয়ার কথা সেটা মনুতে হয়ে গেল, যেটা বৈষ্ণবপুরে হওয়ার কথা সেটা সাবরুমে হয়ে গেল, যেটা বর্মরাতে হওয়ার কথা সেটা মরচৌমনিতে হয়ে গেল। ঠিক, যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা বলবো যে প্রত্যেকটা রাজ্য সরকারে নিগোষ্ঠী অংশের রিপ্রেজেন্টেটিভ থাকে, সরকারে থাকে, এবং আমরা দেখেছি 88 থেকে 5 বছরের জন্য সরকার ছিল, জোট সরকার ছিল, এখনো বর্তমানে 2018 থেকে এখনো জোট সরকার চলছে। তাহলে সেখানে নিগোষ্ঠী অংশের নেতৃত্বরা তারা কি ভূমিকা পালন করছে এই জায়গাটার মধ্যে? হ্যাঁ, এবার প্রশ্নের আঙ্গুল তো তাদের দিকে ওঠে যে হোয়াট দে আর ডুইং, হোয়াই দে আর নট রেজিং দেয়ার ভয়েস ইন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি। তারা তুলছে না কেন? তো এই জায়গাটাই তো প্রশ্ন আসে যে whether there is any nexus working। খুব রয়ে গেছে, ক্ষোভের যথেষ্ট সঙ্গত কারণও রয়ে গেছে। আপনি বলুন যে আজকে এই 2025 সালের মার্চের আজকে হচ্ছে গিয়ে 4 তারিখ, ঠিক আছে, কতখানা স্কুল বন্ধ হয়েছে সারা ত্রিপুরাতে? মার্চ করা হয়েছে। যুক্তিটা কি? যে আইদার স্কুলের টিচার নেই, কম, স্টুডেন্ট কম, অথবা স্টুডেন্ট কম। কিন্তু এর ঠিক
1.5-2 কিলোমিটারের মধ্যে যেখানে প্রাইভেট স্কুল আছে, সেখানে ছাত্রদের জায়গা দিতে পারা যাচ্ছে না। আচ্ছা, ওভারক্রাউডিং হচ্ছে, ওভারক্রাউডেড। হোয়াই দিস ইজ হ্যাপেনিং? তো বলছে যে মা বাবারা সবাই ইংরেজি মিডিয়াম শিক্ষার দিকে ঝুঁকছে। ওকে, শিক্ষার দিকে ঝুঁকছে। শুধু কি তাই? আসলে কি শুধুই তাই? এটা তো প্রমাণিত যে ক্লাস 8-9 পাশ করা ছেলে নিজের নাম সঠিক বানানে এখনো লিখতে পারে না, প্রচুর পারে না। কিন্তু কোয়ালিটি এডুকেশন তো হচ্ছে না, কোয়ালিটি এডুকেশন তো হচ্ছে না। তাহলে কারণটা কেন? আমার 1 নম্বর প্রশ্ন হলো যে প্রাইভেট স্কুল হলে পরে ওখানে প্রচুর ছাত্রছাত্রীরা যায় কেন, আর গভর্নমেন্ট স্কুল হয়ে ওখানে ছাত্রছাত্রীরা যায় না কেন? গন্ডগোলটা কোন জায়গায়? কারণ গভর্নমেন্ট এডুকেশনের কোয়ালিটিটাই শুধু নির্ভর করে না, নট অনলি দ্য কোয়ালিটি অফ দ্য এডুকেশন, not only the quality of the education, সেখানে দায়িত্বে যারা আছে, দায়িত্বটা শুধু এই শিক্ষক যারা আছে তাদের দায়িত্ব নয়, শিক্ষকদের যারা দেখশুন করছেন বা তাদেরকে যারা চালাচ্ছেন তাদেরও তো একটা দায়িত্ব রয়েছে। তারা কি ওনাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করছে? দপ্তর কি পালন করছে? কেন একটা স্কুল ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি একটা স্কুল 5টা শ্রেণীকক্ষ, সেখানে কেন 2টো শ্রেণীকক্ষ হবে? হোয়াই দেয়ার ইজ অনলি 2 রুমস, এবং সেখানে মাত্র 1জন কি 2জন শিক্ষক? আচ্ছা, 1-2জন শিক্ষক কি 5টা ক্লাস নিতে পারে? কোয়েশ্চেন আসে। তাহলে সেই জায়গাতে তবে রাজ্য সরকার এই প্রশ্ন তো বিকাশ বাবু, এই প্রশ্নটা শিক্ষা নিয়ে, এই প্রশ্ন তো শুধু নৃগোষ্ঠী অংশের বা এডিসি এলাকার স্কুল নিয়ে নয়, এটা তো গোটা রাজ্যের বিভিন্ন স্কুল নিয়ে কিন্তু এই প্রশ্ন রয়েছে। এটা স্পেসিফিক ভাবে আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে বলতে পারি না যে নৃগোষ্ঠী অংশের মানুষের জন্যই এই সমস্যা। না, এই প্রবলেমটা সবচেয়ে বেশি একিউট প্রবলেম হচ্ছে ট্রাইবাল এলাকাগুলোতে। ওকে, এটা ট্রাইবাল এলাকাগুলোতে এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা আপনি বলছেন, এটা অভিযোগ। ওকে, আমরা এর থেকে বিস্তারিত যেতে পারছি না কারণ আমাদের অনুষ্ঠানের সময় কম। আরো কয়েকটা জিনিস আপনাদের থেকে জানার আছে। কিরিট বাবু, এখানে একটা জিনিস হচ্ছে যে নৃগোষ্ঠীদের দাবি আদায়ে বারবার আঞ্চলিক দলগুলো, আমরা দেখেছি আঞ্চলিক দল গড়ে উঠছে আমাদের রাজ্যে। এখন সেই দলগুলো একটা জোরদার দাবি নিয়ে সামনে আসে এবং তারপর কিছুদিন পর মানুষ যখন সমর্থন পেয়ে তারা হয়তো কখনো সরকারে যায় বা কখনো তারা একটা বিশাল আকারে সমর্থন গ্রহণ করে, তারপর কিছুদিন পর সেই দলগুলো এক হয়ে ভেঙে যায়, নয়তো যেগুলো তো জাতীয় দলের সাথে মিশে যায়। তখন এভাবে যদি হয়, এখন একের পর এক যখন আমরা দেখছি আঞ্চলিক দলগুলো জাতীয় দলের সাথে মিশে যাচ্ছে, নয়তো ভেঙে যাচ্ছে, তখন আগামী দিনে আজকের প্রজন্ম যাদের হাতে মুঠোফোন বা মোবাইল রয়েছে, আজকের প্রজন্ম আগামী দিনে এই আঞ্চলিক দলগুলোর উপর কতটা ভরসা রাখতে পারবে? ধন্যবাদ। যে অনারেবল আমাদের বিকাশবাবু যেটা বললেন এডুকেশন সম্বন্ধে, বা আমাদের যে জনপ্রতিনিধিরা তারা কি করে, আমি দোষ দিতে চাই না। ধরুন একটা এক্সাম্পল দিই, আপনি পিএইচডি ডিগ্রি কমপ্লিট করলেন একটা ইউনিভার্সিটিতে, আপনি প্রফেসর, আমি কিন্তু মেট্রিক পাস। আচ্ছা, আমাকে সরকার রিকগনাইজ দিবে প্রাইমারি স্কুলে হেডমাস্টার বা একটা ক্লারিক্যাল পোস্টে। আপনি যদি বলেন, এটা কিন্তু রাগ যেন না করে কোনো পলিটিশিয়ান, কোনো মেম্বার, কোনো পার্লামেন্টের মেম্বার, এমএলএ, উদাহরণ দিচ্ছে, আপনি যদি বলেন, আরে কিরিট বাবু আপনি কি মাথা কি আছে, আরে আই এম অনলি মেট্রিকুলেট, আপনি তো পিএইচডি ডিগ্রি কমপ্লিট করান, ঠিক, ডক্টরেট। তো এখন তাদের পিছনে সমালোচনা করা মানে তাদেরকে রাগিয়ে তোলা। এখন মানুষ, একটা স্টেটমেন্ট আছে, একটা প্রবাদ বাক্য, যে মানুষ যেভাবে হৃদয়ে ভাবে সেই তার চরিত্র প্রকাশ করে। As a man who think, his heart is demonstrate, অ্যাকশনগুলা। তাই সে এখন আন্তরিক এবং কোয়ালিফাই ক্যাপাবল লিডার আসতে লাগবো, এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে কি যারা ছিল বা যারা আমি দোষ দিতে চাই না,
ওকে, আই ক্যানট কন্ডেম দেম। কেপেবল ইন হোয়াট সেন্স, মানে কোন সেন্সে? তারা কি মানে জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করতে পারছে না সেটার জন্য আপনি কেপেবল বলছেন, নাকি তারা? না, তার আমি এখন আমি এনকারেজ দিব। ওকে, আমি মেট্রিক পাস হলেও হুম, এখন এমন সময় অনলাইনে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারি একদম। যদি ইবি রিয়েলি ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। আমার জানার ইচ্ছে থাকে আমি শিখতে পারবো। হ্যাঁ, তো এখন যারা আরেকটু অ্যাক্টিভ হওয়ার যদি মনে করে, আরো আন্তরিক হওয়ার দরকার, আরো কিছু আইন জানা দরকার, আরো কিছু কনফিডেন্স নিয়ে কথা বলা দরকার, আরো কিছু সাহস নিয়ে কাজ করার দরকার যদি মনে করে, দে ক্যান ডু নাও স্টিল। তারা যদি এগিয়ে আসে এইভাবে হার্ড ওয়ার্ক করে, তাহলে সাকসেস হবে আগামী দিনে। ওকে, এখন এটাই আমার ইচ্ছা। রাজনৈতিক আপনি যেগুলো কোয়ালিটিগুলো কথা বলছেন, রাজনৈতিক নেতৃত্বদের সেই কোয়ালিটি আছে কিংবা নেই সেটা তো ধরা হচ্ছে না কিন্তু এই মুহূর্তে, কারণ তাদের জনপ্রিয়তা তো আছে, জনপ্রিয়তা আছে বলেই তারা তো রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু তাদের হাতে অনেকের হাতে পাওয়ারও ছিল এবং এখনো আছে অনেকের হাতে, নিগোষ্ঠী অংশের নেতৃত্বদের হাতে। তারপরেও কেন নিগোষ্ঠীদের এইভাবে আমরা আলোচনা করতে হয়, এইভাবে আমরা টক শো করি বা এইভাবে নিউজে বারবার আসে, তাদের উন্নয়নের কথা আসে, বিশেষ করে যখন নির্বাচন আসে তখন বারবার আসে। বিকাশবাবু, একটা জিনিস আমাদের এই নিগোষ্ঠীদের সার্বিক উন্নয়নের জন্য আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, ছোট্ট করে যে কোন কোন বিষয়গুলো আপনি শিক্ষা নিয়ে খুব জোর দিচ্ছিলেন, কারণ আপনি অবশ্যই একজন লেখক সাহিত্যিক, আপনি শিক্ষা নিয়ে থাকেন এবং শিক্ষার গুরুত্বটাকে কেউ অস্বীকার করতে পারবে না, যেভাবে সেটা মাতৃভাষার শিক্ষা হোক বা যে কোনো শিক্ষা হোক, শিক্ষার গুরুত্ব অস্বীকার করা যায় না। তবে কোন কোন জায়গাগুলোকে গুরুত্বের সহকারে দেখা উচিত? আমি 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 খুব সহজভাবে বলছি। কিরিটবাবু যে এটা প্রসঙ্গটা বারবার তুলে এনেছেন যে ত্রিপুরাতে টিটিএডিসি তৈরি হলো, টিটিএডিসি তৈরি হলো, কিন্তু যে পারপাস নিয়ে টিটিএডিসি তৈরি করা হয়েছিল মানে কি স্বয়ং শাসিত জেলা। ওকে, আদৌ কি স্বয়ং শাসিত জেলা? ওকে, এখানে সন্তোষ বাবুর আমলে, সন্তোষ দেব যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, সংবিধান সংশোধন করে 6 শিডিউলে একটা ক্লজ ঢুকিয়ে দেওয়া হলো 22B। 22B একটা ক্লজ ঢুকিয়ে দেওয়া হলো, যে বলা হলো যে টিটিএডিসি তে যে কোনো প্রস্তাব পাশ করা হোক না কেন সেটা রাজ্যপালের কাছে সরাসরি যাবে না। আচ্ছা, and this is applicable for only 2 ADCs, একটা হলো চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ওকে, আরটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। আমার প্রশ্ন হচ্ছে যে তথাকথিত ট্রাইবাল লিডারশিপ যারা আছে ত্রিপুরার ক্ষেত্রে, আমি যারা বলছি, তাকে কখনো ভেবে দেখেছেন যে হোয়াই দ্যাট ক্লজ ইজ স্টিল বিং দেয়ার? ওকে, কিন্তু এই ক্লজটা কোথাও নেই। অ্যাবলিশনের জন্য কখনো কি আওয়াজ উঠেছে? কেউ আওয়াজ তুলেছে? তার মানে কি? জনপ্রিয়তা অর্জন করা একটা জিনিস, আমি খুব কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি, রক্তে আগুন ধরানো বক্তৃতা দিতে পারি, সেটা একটা কোয়ালিটি নিশ্চয়। আর ঠিকভাবে আমি যাদের জন্য লড়াই করছি বলে আমি দাবি করি, তাদের উন্নতির জন্য যে যে বাধাগুলো সৃষ্টি হয়ে আছে সে বাধাগুলোকে চেনা এবং সেই বাধাগুলোকে সরানোর ব্যবস্থা করা, এই জিনিসটার প্রতি যে একটা কি বলবো, এটা কমিটমেন্ট রাখা, আমি তো সেটার অভাব দেখতে পাচ্ছি। ওকে, না হলে ত্রিপুরাতে এই মুহূর্তে 20 জন এমএলএ আছে, শিডিউল ট্রাইব একদম 20 জন নয়, বাস্তবিকভাবে 21 জন আছে। জিতেন বাবুকে যদি ধরি, উনি জেনারেল সিট থেকে পাস করেছেন, 21 জন আছে। এই 21 জন এমএলএ কি কখনো এই যে 22B এই যে ক্লজটা সেটাকে উঠিয়ে দেওয়ার জন্য কথা তুলেছেন কি? ওকে, এখন 120 অ্যামেন্ডমেন্টের কথা দাবি করা হচ্ছে, সেটা যদি হয় তাহলে তো সেটা অটোমেটিক এটা অ্যাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবো যে এডিসির কে কিভাবে দেখতে চাইছে নিগোষ্ঠী অংশের মানুষ এবং এডিসি আগামী দিনে কেমন হওয়া উচিত, এডিসিকে নিয়ে আর কি হবে। তবে এই মুহূর্তে নিগোষ্ঠীদের উন্নয়নের জন্য
আমরা যে কথাগুলো, যে ব্যারিয়ারগুলো বা যে অন্তরায়গুলো কথাগুলো আমাদের হচ্ছিল, সেগুলোকে পাশে সরিয়ে আন্তরিকভাবে যদি কাজ করতে চায়, কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা, কোন কোন সেক্টরগুলোকে ইমিডিয়েটলি এবং ইমার্জেন্সি মোডে অ্যাড্রেস করা উচিত বলে আপনারা মনে করেন? কারণ এই মুহূর্তে যেটা আমরা বলছিলাম যে বাজেটে কিন্তু এবার অর্থরাশি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি আবারও দর্শক বন্ধুদের বলতে চাইবো যে কেন্দ্রীয় যে বাজেট হয়েছে সেখানে কিন্তু এবার 45.79% বাজেট বৃদ্ধি করা হয়েছে। 10,237.33 কোটি টাকা ছিল গতবারের বাজেটে, এবার 14,925.81 কোটি টাকা হয়েছে। তাহলে এর কিছুটা অংশীদার তো আমাদের রাজ্যের যারা নিগোষ্ঠী অংশের জনগণরা রয়েছেন তারাও রয়েছেন। কোন কোন সেক্টরগুলোকে গুরুত্ব সহকারে দেখা উচিত কিরবাবু? ইমিডিয়েট। আচ্ছা, এটা বলার আগে আমি একটু উদাহরণ দিয়ে কিছু বলি যে আন্তরিক অনুষ্ঠানের সময় কিন্তু ফুরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি ঠিক আছে। শেষ করব। এই প্রথম আমরা এডুকেশন ইমপ্রুভ করতে হবে, কোয়ালিটি এডুকেশন খুব দরকার ওই রিমোট কান্ট্রি এলাকায়, স্পেশালভাবে রুরাল এরিয়া, এবং শুড প্রোভাইড রিসোর্স ফর বেটার ইনফ্রাস্ট্রাকচার এবং কোয়ালিফাইড টিচার। ওকে। 2, প্রমোট করতে স্কলারশিপ এবং ইনসেন্টিভ, ইন্সপায়ারিং যে কিছু স্কলারশিপ ছাত্রদের সেটা দিতে হবে, তাইলে তারা হায়ার এডুকেশনে পার্সিউ করার একটা সুবিধা থাকবে। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেখানে ইমপ্রুভ করতে দিব, হেলথ কেয়ার এস্টাবলিশ করতে দিব, আরও হেলথ কেয়ার ফ্যাসিলিটি এবং প্রোভাইড করতে দিব, বেটার ইনফ্রাস্ট্রাকচার এবং মেডিকেল স্টাফ। খুব প্র্যাকটিক্যালি একটা হলো হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব দরকার আমাদের সমাজ এখন। এডুকেশন থাকলেও কিন্তু এই যে ড্রাগ, নেশা মুক্তি, কিন্তু এখন দেখছি নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য, উল্টা দেখতেছে এখন নেশা মুক্ত। তাই হেলথ অ্যাওয়ারনেসটা অর্গানাইজ করতে দিব, তাড়াতাড়ি এডুকেট করতে হবে সমাজকে, গোষ্ঠীকে ভেরিয়াস হেলথ ইস্যু নিয়ে। তারপর স্যানিটেশন কি বলে, স্যানিটেশন এবং হাইজিন ইমপ্রুভ করতে হবে। যেমন গ্রামে অনেক হাইজিন, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে। তারপর একটা লাস্ট ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা কিন্তু হয় না, এই যে রোড কানেক্টিভিটি খুব তাড়াতাড়ি দরকার, পরিকাঠামো এবং ওয়াটার সাপ্লাই কিন্তু খুব দরকার, কারণ এটা হেলথ দরকার। এইগুলো ইমিডিয়েট শিক্ষা স্বাস্থ্য, তারপরে যোগাযোগ ব্যবস্থা, পানির ব্যবস্থা, হ্যাঁ, আর কারেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আছে সঙ্গে। ধন্যবাদ বিকাশ বাবু, একদম 1 মিনিট সময় আছে হাতে। আমার একটা ছোট্ট প্রশ্ন, ত্রিপুরার যে পাহাড়ি জনপদ আছে, এমন একটা জনপদ দেখান যে জনপদ থেকে অন্ততপক্ষে 30টা ছেলে মেয়ে বাইরে বাড়ি, মানে ইয়েতে রাজ্যে কাজের কোনো সুযোগ সন্ধান না থাকাতে, কোনো সুযোগ না থাকাতে ত্রিপুরার বাইরে বিভিন্ন মেট্রোপলিটন শহরে চলে যাচ্ছে। নট লেস দেন 30, মানে 30-এর কম এমন কোনো গ্রাম নেই যে গ্রাম থেকে ছেলেরা মেয়েরা বাইরে চলে যাচ্ছে। এবং কি ধরনের কাজ করছে? মানে রাজ্য কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আপনি বলছেন, কিছু নেই। এবং সেটা ইয়েতে ট্রাভেল পপুলেটেড এরিয়াতে সবচেয়ে বেশি বাইরে চলে যাচ্ছে, এবং দে আর বিং সাবজেক্টেড টু ভেরিয়াস টাইপস অফ অ্যাবিউজমেন্ট। সেটা কিন্তু কেউ বলছে না, কোনো পার্টির কোনো নেতা বলছে না, কেউ বলছেন যে হাউ টু স্টপ ইট। তাহলে আপনি বলছেন কর্মসংস্থান নেই, তো গুরুত্ব দিতে হবে আগে, কর্মসংস্থান করতে হবে। তারপরে এই যে ককবরক টিচার, গত 22 বছর ধরে একটাও রিক্রুটমেন্ট নেই। যারা রিক্রুটমেন্ট হয়েছিল 22 বছর আগে, তাদের অনেকেই রিটায়ারমেন্টে চলে গেছে। তো ককবরকটা বাঁচবে কি করে, কে শেখাবে? ওকে, চলুন, শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে, কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং বা রোড কানেক্টিভিটি, পানীয় জল আর স্বাস্থ্য তো অবশ্যই রয়েছে, এইসব বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। তবে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, আরও অবশ্যই আলোচনা করার জায়গা রয়েছে, আলোচনা অবশ্যই আমরা আরও করব। কেন বারবার এখনও স্বাধীনতার 77 বছর পরও নৃগোষ্ঠীদের উন্নয়ন নিয়ে কথা বলতে হয়, দৈনন্দিন জীবনযাপনে তাদের সামাজিক প্রতিষ্ঠা নিয়ে কথা বলতে হয়? অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য কিরিট বাবু, আপনাকেও ধন্যবাদ। বাবু, আপনাকেও ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কোন আমলে জনজাতিদের কতটা উন্নয়ন হয়েছে তা নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর মতামত রয়েছে।
আজও রাজনৈতিক মহলে এ নিয়ে প্রতিদিন চর্চা চর্চা হয়, কিন্তু আখেরে লাভ কি হয় আর কার হয় তা নিয়ে হয়তো সহজ সরল জনজাতিরা এতটা মাথা ঘামান না। বেঁচে থাকার জন্যে, মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্যে তারা সরকারের দিকে তাকিয়ে থাকে। তাই জনজাতি উন্নয়নে গতবারের তুলনায় এবারের বাজেটে 45.79% বৃদ্ধির কি সুফল তারা পাবে তা সময় বলবে। সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।